ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছে নাজনীন মনি। নিবেদন করছে জিপিএস ইস্পাত। আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের বিস্তীর্ণ জনপদ। এরই মধ্যে 18 জনের মৃত্যুর খবর এসেছে। দেশের 11 জেলায় 52 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। আকস্মিক বন্যার ধরনই হচ্ছে মুহূর্তের মধ্যে প্রবল পানির তোড়ে এলাকা ভেসে যায়, আবার তা দ্রুত নেমেও যায়। এতে সাময়িক ক্ষয়ক্ষতি হলেও দ্রুত পানি চলে যাওয়ায় দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে না। কিন্তু এবার দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে অন্তত 11 জেলায় যে বন্যা হচ্ছে, তাতে পানি দ্রুত নামছে না কেন? বর্ষা মৌসুমের শেষ সময়ে এসে বাংলাদেশের যে আরেক দফা বন্যার কবলে পড়তে পারে আগস্টের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে তা জানা গিয়েছিল। বন্যা মোকাবেলায় প্রস্তুতি কেমন ছিল? যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে তারা তাদের আগাম তথ্য সরকারকে জানিয়েছেন, কাজেই দায় তাদের না। তাহলে স্মরণকালের নজিরবিহীন আকস্মিক এই বন্যায় ক্ষয়ক্ষতির দায় আসলে কার? এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারত বাঁধ খুলে দেয়া না দেয়া নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আসলেও কি তারা রাজনৈতিক প্রতিশোধ নিতে চেয়েছে, নাকি প্রকৃতি ছিল বিরূপ? সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে বন্যা মোকাবেলা এবং আন্তদেশীয় নদীগুলোর পানির সুষম বন্টন নিশ্চিতে এখন করণীয় কি? এসব আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন পানি ও জলবায়ু বিশেষজ্ঞ এমিরেটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, এবং আমাদের সাথে আছেন জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ইনামুল হক। এবং দর্শক, আপনারা আছেন আমাদের সাথে এই আলোচনায়। পুরো দেশ জুড়ে বন্যার্তদের সহায়তা করার জন্য সবাই ত্রাণ সংগ্রহ করছে, শিক্ষার্থীরাও আছেন একই সাথে। কিন্তু যে বিপুল জনগোষ্ঠী এই ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার মাঝে এখনো পর্যন্ত আছে, তাদের আসলে সমাধান কি এখনো পর্যন্ত আমরা সেটি জানি না। তাহলে সেটা সমাধান খুঁজতেই আমরা একটু কথা বলবো আমাদের সাথে অতিথিরা, তারা নিশ্চয়ই কিছু পরামর্শ দিতে পারবেন। অনেক ধন্যবাদ অতিথি যারা আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি একটু শুরু করতে চাই প্রকৌশলী মোহাম্মদ ইনামুল হককে দিয়ে। তিনি চেয়ারম্যান জল পরিবেশ ইনস্টিটিউট। যে পরিবেশ তৈরি হয়েছে, বলা হচ্ছে যে এটা হঠাৎ বন্যা যখন তৈরি হয় তখন আগাম সতর্কতা দেওয়ার, বার্তা দেওয়ার কোনো প্রস্তুতি নেওয়ারও কোনো সুযোগ থাকে না। কিন্তু সমালোচনাটা তখন তৈরি হয়েছে যখন দেখা গেছে 3 মাস আগেই আসলে অগাস্টে এই বন্যার কথা বলা হয়েছিল যে এই সময় একটা বন্যা হবে এবং সেটার প্রস্তুতি নেওয়ার কথা। তাহলে কি দেশের পরিবর্তিত অবস্থাতে কোনো সংকটের কারণে সেটি হয়নি, নাকি আসলে কি ঘাটতিটা ছিল আমাদের? না, 3 মাস আগে যিনি বলে থাকুন না কেন, ইদানিং এটা বলা হচ্ছে যে আগের প্রধানমন্ত্রী নাকি বলেছিলেন যে আগস্ট মাসে একটা বন্যা হবে। আগস্ট মাসটাই হলো আমাদের বন্যার মৌসুম। অতএব এটা আমরা যদি বলে দিই যে না আগস্ট মাসে হবে বা এই সময় একটা বড় বন্যা হবে, তাহলে তো আমি তো ঈশ্বর হয়ে গেলাম, আল্লাহ হয়ে গেলাম। আমি তো বলেই দিলাম যে ওই সময় এটা হবে। এটা হয় না। এটা বলা যেতে পারে যে ওই সময় একটা বন্যা হতে পারে বা বড় বন্যা হতে পারে। বৃষ্টিজনিত বন্যা অতীতেও এই আগস্ট মাসেই হয়েছে, বৃষ্টিজনিত। এর কারণ হলো যে আষাঢ় ও শ্রাবণ মাস যখন, সেটা হলো আমাদের বর্ষাকাল। এই বর্ষাকালের আগে হলো গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে যদিও একটু বৃষ্টিপাত হয়, কিন্তু নদীর যে পানি একদম নিচে চলে যায়, ভূগর্ভস্থ পানির স্তর একদম নিচে চলে যায়, মাটি থাকে শুকনো। অর্থাৎ বর্ষাকালে যখন মৌসুমী বায়ু আসে তখন যে বৃষ্টিপাতগুলো হয় সেগুলো মাটিতে শুষে নেয়, নদীতে নিয়ে নেয়, খাল বিল পুকুরগুলো ভরাট হয়ে যায়। তো এটা কিছু সময় লাগে, সারা দেশের এটা হতে হয়। তো এই জন্য আষাঢ় শ্রাবণ মাসটা হলো মাটি, তারপরে খাল বিল এগুলো সম্পৃক্ত হওয়ার সময়। নদী, এটাকে ভরা নদী বলা হয়, ভরা নদী হয়ে যায়। এরপরে আসে হলো শরৎকাল। শরৎকালে অনেক সময় বৃষ্টি কম হয়, আর যদি বৃষ্টি বেশি হয়, যেখানেই বৃষ্টি হবে সেখানেই বন্যা হবে। এটা বৃষ্টিজনিত বন্যা যেটাকে বলে, এটা যেখানে বৃষ্টি বেশি হবে সেখানেই বন্যা হবে। আরেকটা আছে দূরবর্তী বন্যা। যখন এই শরৎকালে সাধারণত উত্তরপ্রদেশ, পাকিস্তানের পাঞ্জাব এখানে বৃষ্টিপাতটা হয়, মৌসুমী বায়ু ওই পর্যন্ত পৌঁছে যায়। ওখানে যখন বৃষ্টি হয় তখন বন্যা হয়, তখন সে বন্যার পানিটা আস্তে আস্তে গঙ্গা নদী দিয়ে আস্তে আস্তে ফারাক্কা পর্যন্ত আস্তে আস্তে আমরা খবর পেয়ে যাই। তাহলে সেখানে আগাম সতর্কতা দেওয়া যায়। কিন্তু স্থানিক যদি বৃষ্টি হয়ে যায়, যে স্থানে, সেখানে একটা ক্লাউড বাস্ট হয় বা একটা এলাকা, এখানে বলা হচ্ছে যে হ্যাঁ মেঘপতন হয়েছে। মেঘপতন অবশ্যই হয়েছে, কিন্তু এটা সামান্য একটা এলাকায় নয়, বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে, এবং সেটা ত্রিপুরাকে কেন্দ্র করে। এবং ত্রিপুরা একটা উঁচু জায়গা, এর উত্তর দিকে ত্রিপুরা, যদি আগে তো পার্বত্য ত্রিপুরা বলা হতো, যে মানে একটা আমাদের জেলার সমান, জেলার মহকুমাগুলো এখন জেলা হয়ে গেছে। তো এই ত্রিপুরা, পার্বত্য ত্রিপুরা যেটা, তার
উত্তর অংশের নদীগুলো যেমন ধলাই, মনু, খোয়াই এগুলো উত্তর দিকে প্রবাহিত হয়, গিয়ে কুশিয়ারাতে গিয়ে পড়ে। তারপরে মাঝামাঝি গোমতী নদী, বড় নদী যেটা, সেটা পশ্চিম দিকে প্রবাহিত হয়। আবার দক্ষিণ পশ্চিমে যে নদী আছে এটা মুহুরী, সেটা ফেনীর দিকে প্রবাহিত হয়। এইভাবে ওই খাগড়াছড়িতে যে নদীগুলো আছে সেগুলো ঠিক ত্রিপুরা থেকেও নয়, কিন্তু ওই এলাকারই। অতএব এই সমস্ত এলাকা জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। শরণাতীতকালের হয়তো রেকর্ড ভঙ্গ করেছে এরকম জায়গায়, হ্যাঁ 400-500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে হঠাৎ করে, এবং বেশি দূরত্ব না। তো সেই মাটি সম্পৃক্ত, নদীগুলো ভরা, অতএব বৃষ্টির এই পানিটা সম্পূর্ণ একটা প্লাবন করে চলে গেছে। ফেনীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কারণ সেটা অনেকে হয়তো বুঝতে পারে না। ফেনীটা হলো যে দুপাশে পাহাড়। ফেনী জেলাটা যদি কেউ লক্ষ্য করে তাহলে দেখবে যে সেনবাগ এবং সেনবাগ তো না পরশুরাম এবং কি আরেকটা যেটা যে উপজেলা আছে, এই দুটো উপজেলা একেবারে ভেতরে ঢুকে গেছে এবং এর উত্তর দিক থেকে মুহুরী নদীটা প্রবেশ করেছে। তার পূব দিকে, এই অববাহিকার পূব দিকে হলো পরশুরাম ও ফুলগাজী, এই দুটো উপজেলা, তাই না? এর পানিটা এসছে এবং এসে এটা প্লাবিত করে নিচে সোনাগাজীর দিকে আসে, এসে সাগরে গিয়ে পড়ে। তো সোনাগাজীটা আগে ছিল একটা উন্মুক্ত এস্টুয়ারি, যেটাকে বলে মোহনা। সেটাকে আমাদের একটা প্রকল্প করে এসে মোহনার বিরাট মোহনা ছিল, সেটাকে বেঁধে দেওয়া হয়েছে এবং তার মুখে একটা রেগুলেটর দেওয়া হয়েছে। রেগুলেটর দেওয়ার ফলে ভেতরে জলোচ্ছ্বাসের পানি, লবণাক্ত পানি আসে না বটে, কিন্তু ভেতরের যে পানিটা বেরিয়ে যাওয়ার ব্যাপারে অবশ্যই একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যেটা আমরা আজকে এখন যেটা দেখছি যে ফেনীতে পানি নামছে না। হ্যাঁ, তো এই ফেনী এবং এই যে করেরহাট এলাকা বা বীরেশ্বরাই এলাকা, এরও পানিটা ওই ফেনী নদীর মাধ্যমে এখানে মিলিত হয়ে এখান দিয়ে নামে। তো এই যে একটা পরিস্থিতি, এটা হলো স্থানিক এবং স্থানীয় পরিস্থিতি, স্থানীয় বৃষ্টিপাত, স্থানীয় ভূপ্রকৃতি, যার কারণে এই একটা তীব্র বন্যা হয়েছে। হ্যাঁ, তো এইটা একটা যে ওই যে ভারতের গেট খুলে দিয়েছে বা ওটা করেছে, এটা গেট তাদের অটোমেটিক খুলে গেছে। হ্যাঁ, এটা একটা স্পিলওয়ে, এটা নিয়মই আছে যে একটা রিজার্ভার, এটা যে সকল রিজার্ভারগুলো তৈরি হয়, যেমন কাপ্তাই ড্যামও সেখানে একটা যদি না গেট খুলে দেয় তাহলে একটা পর্যায়ে গিয়ে সে স্পিল হয়ে চলে যাবে। যদি কোনো কারণে গেট বন্ধ হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, সে ছাপিয়ে যাবে। স্পিল, এই জন্য স্পিলওয়ে বলা হয়, ছাপানো জল। তো এই ঘটনাটা ঘটেছে। তা আমাদের একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, কিন্তু এটা একটা আকস্মিক বন্যা এবং এটা হতেই পারে। এবং ডক্টর আইনুল সাথে কাছে আমি যাই একটু। স্যার, যে প্রসঙ্গটি আসলে এসছে, স্যার একই সাথে সেটা পরিষ্কার করলেন যে ভিতরে যেহেতু স্মরণকালের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 3 দিন ধরে, পানি নেমে যাওয়ার জায়গা পায়নি, এবং আমরা আশেপাশের নদীগুলো যেটা দেখছি, ফেনী নদী থেকে শুরু করে চর জেগেছিল, তাদের পানি প্রবাহের জায়গা কম, এবং একই সাথে এগুলি পাহাড় দিয়ে ঘেরা বলে অনেকখানি এখানে পানি জমাট বাঁধা অবস্থায় আছে। কিন্তু পুরো দেশ জুড়ে আসলে যেটা প্রচলিত হয়েছে সেটি হচ্ছে ভারত পানি ছেড়ে দেওয়ার কারণে, ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে আমরা উপচে পড়া জলরাশির মধ্যে প্রবল বন্যায় আমাদের এই অবস্থার মধ্যে পড়তে হয়েছে। আপনার আসলে কি মনে হয়েছে? কারণ আপনি নিজেও এক জায়গায় লিখেছেন যে এটা আসলে রাজনৈতিক বন্যা নয়। আমি কদিন ধরে এই কথাবার্তা শুনে বড় বিব্রত বোধ করছি। আমরা দুঃখিত। জি, ফেব্রুয়ারি মাস আসলে বাংলা ভাষার প্রচারের কথা আমরা বলি, কিন্তু সবসময় তো বুঝতে হবে ভাষা বাঁধ খোলে কেমন করে। আপনি টঙ্গীতে যান, আশুলিয়া পর্যন্ত বাঁধের উপর দিয়ে যাবেন গাড়ি নিয়ে। আশুলিয়া থেকে ওয়াটার বোর্ডের গোরান চাঁদবাড়ি হয়ে মিরপুরে যাবেন বাঁধের উপর দিয়ে। এই বাঁধ খোলে কেমনে? গেট খুলে দেওয়ার কথা বলেছে, এর মধ্যে গেট নাই তো। কাজেই এই টার্মিনোলজির ব্যাপারটা, ওটা হচ্ছে একটা ড্যাম। কাপ্তাইতে একটা ড্যাম আছে আমাদের, আর একটা ফয়েজ লেকের ছোট্ট একটা টাইনি ড্যাম আছে। কাপ্তাই ড্যামে এটা এমবাঙ্কমেন্ট নয়, এমবাঙ্কমেন্ট, বাঁধ না। এমবাঙ্কমেন্ট এন্ড ড্যাম ইজ ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এই জিনিসটাই তো বোঝাতে পারছি না কাউকে। এবং ভারতের যে ড্যাম আছে সেটা আমাদের বর্ডার থেকে 120 কিলোমিটার উজানে। 120 কিলোমিটার অনেক দূর। ওইখানে পানি ছাড়লেও আসবে প্রভাব, সেই পানিটা তো ভাটিতে আসবে। কিন্তু বড় কথা হচ্ছে, এই যে কথা বলছেন সবাই বলছে, বন্যাটা হচ্ছে কোথায়? সিলেট, তার নিচে হবিগঞ্জ, তার নিচে মৌলভীবাজার, তার নিচে ব্রাহ্মণবাড়িয়া, তার নিচে কুমিল্লা, তার নিচে ফেনী, নোয়াখালী,
তার পাশে খাগড়াছড়ি, এই যে পূবের একটা বিস্তীর্ণ বেল্ট। এবং এনাম সাহেব ঠিকই বলেছেন যে এই যে রেডক্লিফ সাহেবের সীমানা অনুযায়ী যেটা বাংলাদেশ, এটা হচ্ছে সমতল, আর সীমানার ওই পাশটা হচ্ছে পাহাড়ি, টিলা বলেন, ছোট পাহাড় বলেন, যাই বলেন। কাজী এই যে বিস্তীর্ণ জায়গা জুড়ে এবার নিম্নচাপের কারণে প্রচণ্ড বৃষ্টি হলো, যেটা আবহাওয়া দপ্তর বলেছেন। বাংলা খবরের কাগজ, ইংরেজি খবরের কাগজ সবগুলোতেই ছাপা হয়েছে 3 দিন 4 দিন 5 দিন আগে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো সেই ঘটনাটা ঘটেছে। এখন একটা মজার কথা, কাপ্তাই ড্যাম তৈরি কমপ্লিট হয়েছে 1962 সালে। তারপরে চট্টগ্রামের লোক ভুলে গেছে, তার মানে 40 বছর আগে বন্যা কাকে বলে। মাঝে একবার দুবার হয়েছে ওই স্পিলওয়ে খোলার জন্যে। স্পিলওয়ে যদি পুরোটা খুলে দিতে হয়, আজকে খাগড়াছড়ি রাঙামাটির উজানে যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে গেটটা খুলে দিতে হবে। পানি কম ছিল, গেট ওটার একটা 108 মিটার একটা লেভেল আছে, যেই লেভেলের উপরে উঠলে এটা খুলে দিতে হবে, না হলে এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। গতকালকে ছিল এটা 107। সেজন্য বলেছে যে এখন বৃষ্টি হচ্ছে না। এটা তো আমি কনফিউজড, কারণ ভারত থেকে বলছে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি নেই, আগামী 3-4 দিনের মধ্যে নেমে যাবে। কথাটা ঠিক যদি বৃষ্টি না থাকে। আমাদের বড় নদী পদ্মা, মেঘনাতে, ব্রহ্মপুত্রতে, যমুনাতে বন্যা হলে পানি নামতে সময় লাগে, কিন্তু এটা পাহাড় থেকে আসা পানি সরসর করে আসছে, নেমে যাওয়ার ব্যাপার। নেমে যাওয়ার জন্য যে প্রতিবন্ধকতা আছে, ফেনী নদীর সাউথে মুসাপুরে যে ছোট ফেনীতে, আর এটা হলো সোনাগাজী। ওকে, তো সেখানে যে গেটগুলো আছে সেগুলো খুলে দিয়েছে যাতে পানি চলে যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে ওগুলো হচ্ছে রেগুলেটর, আর ওটা হচ্ছে ড্যাম, পানি ধরে রাখার জন্য একটা ব্যবস্থা। এবং খবরের কাগজে পড়েছি ত্রিপুরা ভারতের অংশে তারা গত 30-40 বছরে এই ধরনের বন্যা দেখেনি। কারণটা হচ্ছে ড্যামে পানিটা ধরে রাখে। আমাদের এখানেও গত 30-35 বছরে কোনো বন্যা দেখেনি, যে কারণে অপ্রস্তুত। তবে শুধু আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস ছিল সেটা তাদের পদ্ধতিতে তারা দেয়, তারা বলে ভারী বৃষ্টি হবে। আমি তো এখনো বুঝি না ভারী বৃষ্টি মানে কি। মাঝারি বৃষ্টি, হালকা বৃষ্টি। হালকাটা কি? ঝিরে ঝিরে বৃষ্টির কথা বলে না, পরিমাণ কম। মজার জিনিস হচ্ছে এই সাবজেক্টগুলো আমি পড়াতাম এক সময়, সেজন্য কিছু কিছু মনে আছে। আর এই যে আগে যখন নিম্নচাপ হতো তখন হতো একটা জেলা, 1.5টা জেলা, যেমন কদিন আগে সুনামগঞ্জে বন্যা হয়েছে, কিন্তু কুশিয়ারাতে হয়নি, সুরমাতে হয়েছে। তো বন্যার পূর্বাভাস দেয় পানি উন্নয়ন বোর্ড, বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের কাছে আসে সকালবেলা, আসলে সেটা গাণিতিক মডেল, একদম আধুনিক গাণিতিক মডেল ব্যবহার করে তারা ফোরকাস্ট করে। ফোরকাস্ট করার পরে এটা বিভিন্ন জায়গায় পাঠায়, প্রত্যেকটা মন্ত্রণালয়ে পাঠায়, প্রত্যেক ডিসিকে পাঠায়, প্রত্যেক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পাঠায়, প্রত্যেক সম্পাদককে পাঠায়। তারা মনে করছেন এই গ্রাফ আঁকে, ওরা টেবিল করে, বলে যে আগামী 24 ঘন্টা এতটা বাড়বে, আগামী 48 ঘন্টা এতটা বাড়বে। এগুলোর ফিজিক্যাল মানে তো যাদের কাছে যায় তাদের বোঝার কথা নয়। তো এইখানে আমাদের কিছু কাজ করার আছে। আমাদের পূর্বাভাস ভালো, কিন্তু সতর্কীকরণ খুব খারাপ। যে ভাষায় সতর্কীকরণ করে, সাইক্লোনের ক্ষেত্রেও তাই। আমি এই রুমে অন্তপক্ষে 5 বার বলেছি সাইক্লোনের ওয়ার্নিং হচ্ছে। এইটাতে যা কিছু হয়েছে, যেমন ডক্টর ইনামুল হক বললেন যে এটা আসলে আগের থেকেই জানার কথা যে আমরা অগাস্ট নাগাদ একটা বন্যার মধ্য দিয়ে যাব, এবং আগের থেকেই আসলে ভারত থেকেও জানানো হচ্ছিল যে কি পরিমাণ বৃষ্টি সেখানে হচ্ছে এবং বৃষ্টির ধারাবাহিকতা। আমাদের এখানে কি আসলে কিছুই করার ছিল না? আমি কাউকে ডিফেন্ড করার জন্য বসিনি এখানে, কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে একটা প্রোটোকল আছে, কোন জায়গার ডেটা, কি ধরনের ডেটা ভারত দেবে। আমি ধারণা করতে পারি সেই ডেটা তারা দিয়েছে, সেই ডেটা ব্যবহার করে পানি উন্নয়ন বোর্ড ফোরকাস্ট দিয়েছে। এখন সেই ডেটা যদি সাফিসিয়েন্ট না হয়, ভারতের সাথে আবার আলোচনায় বসতে হবে। এই ডেটা দিতে তো তাদের আপত্তি নেই। নিশ্চয়ই সেই ডেটা তারা আসলে, আমি কথাটা ব্যাখ্যা করি না হলে অপব্যাখ্যা হবে। তাদের আপত্তি নেই মানে WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের সদস্য যারা, তাদের যে পয়েন্টে বৃষ্টি মাপা হয় সেটা তাৎক্ষণিকভাবে WMOর কম্পিউটারে চলে যায়। এই কম্পিউটারটা দিল্লিতে অবস্থিত, যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে এটা আগারগাঁয়ে ট্রান্সফার হয়। আগারগাঁ থেকে মতিঝিলে আসতে কতক্ষণ লাগে আমি জানি না, কিন্তু এই ডাটা
দেয়া না দেয়া বৃষ্টির ডেটা দুই দেশের উপরে ইচ্ছা নির্ভর করে না, এটা আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী ট্রান্সমিটেড হয়। কিন্তু সেটা তো নিশ্চয়ই আমরা জানি, অন্তত আমাদের আবহাওয়া দপ্তর জানে। ডেটা নিয়েই তো ফোরকাস্ট করে। হ্যাঁ, সেই ফোরকাস্টে কোনো ঝামেলা ছিল না, তার মানে তারা কি ঝামেলা আছে যে মানে বোঝে না তো কেউ। হ্যাঁ, ভারী বৃষ্টি হবে তার মানে হালকা বৃষ্টি হবে বা সেটা আসলে আমি বুঝি পৌঁছায় নাই, কাজে সেটা সহজ ব্যাখ্যা কেমন করে জনগণের কাছে যায়? আপনি যেটা বলছিলেন যে সেটার ভাষাগত হয়তো বা বোঝে না অনেকে যে কি হতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে না। কারিগরি ভাষার মধ্যে আমার দুঃখটা হচ্ছে ওই ব্রিটিশ আমল থেকে যেভাবে ওয়ার্নিং দিয়ে আসছে, যেভাবে বলে আসছে, এখনো পর্যন্ত তাই। পাকিস্তান পিরিয়ড গেছে, বাংলাদেশেরও 50 বছর গেছে, এটাতে কোনো পরিবর্তন আসেনি। এইবার আসলে সেই পরিবর্তন হয়নি, সেই ভাষা অনেকেই বুঝতে পারেনি। কিন্তু একটা ভাষাগত জটিলতা হোক বা তথ্যগত জটিলতা হোক, যেটা নতুন করে আমাদের দেশ এবং ভারতের মধ্যে তৈরি হয়েছে, সেটা আবার একটা বিদ্বেষের ঘটনা তৈরি হয়েছে যে ভারত ইচ্ছে করে আমাদের দেশের মধ্যে এটা পাঠিয়েছে। এবং যেহেতু নদীগুলো নিয়ে ভারতের সাথে আমাদের একটা অমীমাংসিত ব্যাপার আছে, তিস্তা নিয়েও আমাদের অমীমাংসিত ব্যাপার আছে, সব জায়গা থেকে ব্যাপার আছে, সেই বিষয়গুলি আসলে মানুষের কাছে খোলাসা হচ্ছে না। বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ সরকার আসলে কিছু আদায় করতে পারে নাই। আসলে পারা সম্ভব ছিল কিনা আমি আমার অতিথিদের কাছ থেকে জানতে ফিরব বিরতির পর। আমন্ত্রণ আবারও সবাইকে। রাজকাহনে আমরা কথা বলছিলাম এবারে বন্যা ভিন্ন কেন এবং সেই প্রসঙ্গ নিয়ে, এবং বিরতিতে যাওয়ার আগে আমরা জানতে চাইছিলাম যে এই পানি বন্টন দিয়ে প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের যে অমীমাংসিত ঘটনা রয়েছে তা দিন দিন আরও ব্যাপক হচ্ছে, এবং তা বাংলাদেশের জনমনে এক ধরনের কি বলবো এটাকে, হ্যাঁ, প্রতিশোধ হোক, তাদের মধ্যে ক্ষোভ হোক, নানা কিছু একসাথে জন্ম নিচ্ছে। দীর্ঘদিন ধরে তো এটা বাতিল হয়ে থাকলো, এবং যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে আওয়ামী লীগ সরকার আসলে এক ধরনের নতজানু নীতির কারণে ভারতের সাথে আমরা আসলে ন্যায্য পানিটা পাই নাই। কিছু বলতে চান কিনা স্যার? আমি এই জিনিসটা একটু প্রেক্ষাপট ব্যাখ্যা করি। যাদের ক্ষতি হয়েছে, পানিতে যারা ডুবেছে, যে এলাকার রাস্তা ভেঙে গেছে, স্কুল ভেঙে গেছে, অতি গরিব যে দিন আনে দিন খায়, তার আজকে খাবার নেই, বাড়িতে খাবার পানি নেই, শিশু খাদ্য নেই, বিশেষ করে বিভিন্ন জটিল রোগে, ডায়াবেটিক্সের রোগী, তার ওষুধ কোথায়, তাই না? কাজে তাদের কষ্টটাকে আমি কোনোভাবে লাঘব করতে চাচ্ছি না। এবং বাট বাংলাদেশে একটা জিনিস আছে, স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার, যেটা আমার জানা মতে ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র পর্যালোচনা করে তাদের স্ট্যান্ডিং অর্ডার বানিয়েছে। আমাদেরটা এত পুরনো, 90-92 সনে এটা প্রথম তৈরি করা হয়, তারপর এটা রিভাইজ করতে করতে বোধহয় 2010-এও রিভাইজড হয়েছে। সেখানে কখন কি করতে হবে, কে কি করবে, মিডিয়া কি করবেন লেখা আছে, আর্মি কি করবে লেখা আছে, পুলিশ কি করবে লেখা আছে, শিক্ষা প্রতিষ্ঠান কি করবে লেখা আছে, কৃষিবিদরা কি করবেন, কৃষকরা কি করবেন লেখা আছে। এখন আজকে আমরা ভুলে গেছি, কিন্তু বাংলাদেশে প্রতি বছর মাঝারি বন্যা হওয়া খুব স্বাভাবিক ছিল। 8 বছর 10 বছর পর পর অত্যন্ত ভয়াবহ বন্যা হতো। ভয়াবহ বলতে আমি দেশের 60% এলাকা, 50% এলাকার কথা বলছি। তো এই পর্যায়ে বাংলাদেশ সৃষ্টি হলো, আমরা নিজেদের হাতে ক্ষমতা পেলাম ডিসেম্বর 71, যদিও মার্চে আমরা স্বাধীনতা ঘোষণা করেছি। মার্চ মাসের 18 তারিখ কি 19 তারিখে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রীর মধ্যে মিটিং হলো। এই মিটিংয়ে দু দেশের মধ্যে সহযোগিতা কি করে বাড়ানো যেতে পারে ইত্যাদি কথা হলো। বাংলাদেশ থেকে ইমিডিয়েটলি বলা হলো পানির ব্যাপারে সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে বন্যা ব্যবস্থাপনার জন্য প্রয়োজন। কারণ তখন পর্যন্ত কিন্তু প্রচুর বন্যা হতো, এবং এই একটা বন্যা হওয়ার পরে বহু মানুষ একেবারে বন্যার সাথে আবার নদী ভাঙন জড়িত ছিল ইত্যাদি। তখন জয়েন্ট রিভার্স কমিশন বলে একটা প্রতিষ্ঠান সেট আপ করা হয়। এই প্রতিষ্ঠানটা হচ্ছে স্ট্যাটিউটারি বডি, তাদের দুই গ্রুপের বিশেষজ্ঞরা মিলে সরকারকে পরামর্শ দেবে। সেই পরামর্শ একটা সরকার গ্রহণ করলে কি দুই সরকার গ্রহণ করলে সরকারের মধ্যে আলোচনা হয়ে চুক্তি হবে। এখন ওই স্ট্যাটিউটে, ওই চুক্তিতে 5টা কাজের কথা বলা আছে। এই ধরনের 5টা কাজ করতে বলতে হবে, পরিকল্পনা করতে হবে যৌথভাবে বন্যা নিয়ন্ত্রণের জন্য, গবেষণা করতে হবে ইত্যাদি ইত্যাদি, 4টা কাজ। আর 5ম কাজটা বলা হচ্ছে দুই দেশের মধ্যে বন্যার সংবাদ আদান প্রদান করে এটাকে শক্তিশালী করতে হবে। এটার জন্যে এই যৌথ নদী কমিশনের মধ্যেই বাকি 4টা কাজ করতে গেলে পানি বন্টনের ব্যাপার আছে। বন্যার ব্যাপারে তো বন্টনের ব্যাপার নেই, তোমার কি হচ্ছে খবর দাও আমাদের, আমার কি প্রবলেম হচ্ছে তাকে খবর দেই ইত্যাদি। সেজন্যে এটার জন্য একটা আলাদা ধারা রচিত হয়। কাজে যৌথ নদী কমিশনে আমি দীর্ঘদিন ওঠা বসা করেছি, পানি বন্টন সংক্রান্ত আলোচনাতে ছিলাম,
কিন্তু বন্যার পানি শেয়ারিংয়ের ব্যাপারে এটা একটা আলাদা ফোরাম গঠিত হয় এবং এটা 3 বছর 4 বছর পরপরই তারা আলোচনায় বসতো। ওই সময় ঠিক হয় আমাদেরকে গঙ্গা, ব্রহ্মপুত্র আর তিস্তা এই 5টা পয়েন্টের ডেটা দেবে। এরপরে ওই যে মিটিং হচ্ছে দুই দেশের মধ্যে আলাদাভাবে পূর্বাভাস নিয়ে, এইটাকে আরেকটু উচ্চ পর্যায়ে আলোচনা হলো 88 বন্যার পরে। 88 বন্যার পরে বাংলাদেশ থেকে আমরা যখন বললাম যে তোমাদের যে ডেটা পাচ্ছি, আমাদের তো বন্যা শুধু 3টা নদীতে না, আমাদের তো বন্যা এই যে আপনি সিলেট থেকে খাগড়াছড়ি পর্যন্ত, ডক্টর এনামুল হক 5-6টা নদীর নাম বলেছেন, কিন্তু এখানে অন্তপক্ষে 30টা নদী আছে, বড় ছোট মাঝারি বিলে। কাউকে যদি জিজ্ঞাসা করি হাওড়া নদী কোথায়, এটা আগরতলার পাশ দিয়ে, আশুগঞ্জের পাশ দিয়ে বেরিয়ে গেছে। কন্টিনালা কোথায়, প্রচুর নদী আছে যেটা ভারত থেকে এসছে, ছোট বড় ইত্যাদি। তখন প্রায়োরিটি ভিত্তিতে 12-13টা নদীর ঠিক করা হলো এবং 90-91 মধ্যে এগুলো সব চূড়ান্ত হয়ে গেল। কি করে ডাটা আদান প্রদান হবে সেগুলো হতে হতে বোধহয় 98-99 লেগেছে। কাজী বন্যা পূর্বাভাসের ক্ষেত্রে আলাদা একটা ইনস্টিটিউশন, 98-99 পরও তো স্যার আমরা পাই নাই। এক মিনিটে শেষ করছি না, খবর পেয়েছি আমরা ওই অনুযায়ী, ওই যে প্রোটোকল, ওই জন্য আমি বলছি যে ওখানে কে কিভাবে ডাটা কাকে দেবে এটা সব লেখা আছে। সেই ডাটার মধ্যে গোমতীর উজানে ড্যামের ডাটা কখন খুললো আছে বলে আমার মনে হয় না, কারণ তখন সেটা অনুভূত হয়নি। কাজেই 120 কিলোমিটার দূরের ড্যামের কি প্রভাব পড়বে হয়তো সে সময় ভাবা হয়নি। কিন্তু মনে রাখতে হবে, সিলেট মৌলভীবাজার, ডক্টর এনামুল হকের একটা লেখা দেখলাম, সেখানে উনি লিখেছেন যে ফেনীতে বন্যা হলো কি করে। মুহুরীতে বন্যার সাথে তো গোমতীর কোনো সম্পর্ক নেই। বাট আমাদের একজন পানি সংক্রান্ত যিনি উপদেষ্টা, তিনি ঠিকই বলেছেন এই ব্যাপারটা নিয়ে আমরা ভারতের সাথে আলাপ করব। আগে কতটুকু দেওয়ার কথা তারা কতটুকু দিয়েছেন তার সাকসেসটা পর্যালোচনা করতে হবে, আর এখন কি লাগবে। ইতিমধ্যে এখন এরা দেয় ঠিক বর্ডারে ভারতের উজানের একটা পয়েন্ট থেকে দেয়, কিন্তু তারা যদি আরও 4-5টা পয়েন্টের ডাটা দেয়, ক্রস সেকশনটা দেয় এবং পরিমাণটা দেয়, যেটা তারা মাপছে, এর জন্য অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। আমাদেরকে দিলে আমাদের মডেলটা আরও বেটার ফাংশন। কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড যে পূর্বাভাস দেয় এটা সঠিক, 3 দিনের পূর্বাভাস সঠিক, কিন্তু যে ভাষায় দেয় এটা আপনি বলেছেন সেই ভাষাটা বুঝে না। বৃষ্টির ক্ষেত্রেও তারা পূর্বাভাস দেয়, ভারত দেয়, আমাদের এরা সেটা ব্যবহার এবং সেটা প্রমাণ তো আমরা পেলামই স্যার, যে পরিস্থিতি তৈরি হয়েছে আসলে পুরো ওই বেল জুড়ে, পূর্বাঞ্চলের বেল জুড়ে, তা খুবই মানে বিপর্যয় যাকে বলে। আমি একটু ডক্টর কাছে যাই, আপনি একটু যদি আমাদের বলেন যে ভারতের সাথে আসলে আওয়ামী লীগ সরকারের যে সম্পর্কের কথা সবাই বলা হয় এবং যে কারণে আমরা ন্যায্য পানির হিসাব পাই নাই, এখনও পর্যন্ত আমাদের 54 বছরে হয় নাই, সেটা তখনই আরও ব্যাপক হারে হয় যখন তিস্তা ব্যারেজ, তিস্তা নিয়ে কথা হয়। গজলডোবায় যখন তারা বাদ দেয় তখনকার সময় 1998 সালে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তখন কি আসলে আওয়ামী লীগ সরকার বুঝে নাই যে এই বাঁধটা এই দেশের জন্য খুবই মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে? আমি বলবো জি না, এটা তো গজলডোবা যে ব্যারেজটা হয়েছে সে তো আগে থেকেই নির্মাণ চলছে, হয়তো সেদিন কমিশন হওয়া যেটাকে বলে যে চালু করা হয়েছে সেটা তখন। এখন আওয়ামী লীগ সরকার একটা কাজ করেছিল, সেটা হলো যে গঙ্গা পানি চুক্তি। এটা একটা তার সাকসেসও ছিল, আবার ব্যর্থতাও ছিল। ব্যর্থতা কী জন্য ছিল? জিয়াউর রহমানের সময় আমরা আরও বেশি পানি পেতাম, ন্যূনতম, এবং গ্যারান্টি ছিল। কিন্তু এরশাদের সময় খুবই ব্যর্থতা, এরশাদের সময় কোনো এগ্রিমেন্ট ছিল না কারণে গঙ্গার পানি একেবারে অনেক সময় একেবারে দিতই না, এরকম পরিস্থিতি হয়ে গেছিল। তো যেটা চালু হয়ে যায় সেটার থেকে মুক্ত বেরিয়ে আসাটা কঠিন ছিল। যেটা আমরা দেখছি যে খালেদা জিয়ার আমলে উনি কোনো উদ্যোগই নিতে পারেননি। তারপরে আওয়ামী লীগ সরকার আসলো। তো এটা আওয়ামী লীগ সরকার একটা সার্থকতা আমি বলবো যে তারা একটা অন্তত একটা এগ্রিমেন্ট করেছিল, যদিও সেখানে গ্যারান্টি ক্লজ ছিল না, এবং পানি আরও 7-8 হাজার কিউসেক কমে আসলো। তো ওতেই এত বিভোর ছিলেন তারা যে এই তিস্তায় যে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে বা তিস্তাতে যে নিয়ে যে করতে হবে সেটা
তারা নজর আনেন নাই। আগায়নি। আরেকটা জিনিস আনেন নাই নাকি আসলে যেহেতু ফারাক্কা চুক্তিতে একটা সফলতা ছিল, তার ভেতরে এটাও ছিল যে সেখানে তারা গজলডোবা একটা বাদ দিবে, সে বিষয়ে বাংলাদেশ কোনো রকমের বাধা দিতে পারবে না? না, ওইরকম কোনো কথাবার্তা ছিল না। না, সেটা ব্যাপারটা আরেকটা ছিল, একটা ভেতরে একটা ষড়যন্ত্র ছিল, এটা আমি সেন্স করি, সেটা অবশ্য বোঝাই না। সেটা হলো তিস্তার অববাহিকা নিয়ে। তিস্তার যে অববাহিকা, এটা বলা হয় যে আন্তর্জাতিকভাবেই বলা আছে যে কোনো নদীর যে ফ্লাড প্লেন, মানে বন্যা যে সকল যে পর্যায় পর্যন্ত যায়, তারপরে তার ভূগর্ভস্থ পানি যেখান পর্যন্ত যায় এবং তার যে একটা শেষ বিন্দু পর্যন্ত সমস্ত মিলিয়ে একটা অববাহিকা, যেটা 1997 সালের যে কনভেনশন কিংবা তার আগে যে 1966 সালের হেলসিঙ্কি রুলস, মানে সমস্ত জায়গাতেই এই ধরনের কথা বলা আছে। গ্রাউন্ড ওয়াটারের আগে স্পষ্ট ছিল না, আরও পরে আরও স্পষ্ট হয়েছে যে গ্রাউন্ড ওয়াটারও একই বেসিনের মধ্যে পড়ে। কিন্তু তিস্তার ব্যাপারে আমরা প্রথম পাই কল্যাণ রুদ্রের একটা বইতে। সেখানে দেখি, জল নামে উনি একটা বই লিখেছিলেন, তো ওই বইয়ের মধ্যে দেখি যে তিস্তার অববাহিকা বলতে বাংলাদেশে 2 বাঁধের ভেতরে যে এলাকাটা সেইটুকু, এবং সেটা হার্ডলি 3000 বর্গ কিলোমিটার হয়। এর ফলে তিস্তার যে সিকিম এলাকায় সেখানে প্রায় 10,000 বর্গ কিলোমিটার, তারপরে ভারতের পশ্চিমবঙ্গে সেখানে প্রায় 3000, আর এই দুই এর মধ্যে 3000, তাহলে বাংলাদেশের এলাকা মাত্র 3000 বর্গ কিলোমিটার হয়, আর উপরে ভারতে হয়ে যায় 13,000 15,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ তিস্তার উপরে অধিকার তাদের হয়ে যায়। আমি এটা দেখে একটু অবাক হয়ে গেলাম। এর পরবর্তী যেটা আমি দেখলাম সেটা আইইউসিএনের ম্যাপে দেখি যে কল্যাণ রুদ্রের সেই ম্যাপটা সেখানে আছে। আমি বলি, একই কাণ্ড হলো। এরকম কোনো একদিন একটা মিটিংয়ে এই বনানীতে হয়েছিল, এই ব্রহ্মপুত্র বেসিন নিয়ে আলোচনায়। আমি বললাম যে আইইউসিএন এটা কার উদ্দেশ্যে, কার স্বার্থে এটা করেছিল, আমি এটা বুঝলাম না। কারণ তিস্তার পানিতে দিনাজপুর ডোবে, রংপুর ডোবে, এগুলো কি তার ফ্লাড প্লেন না? এটা কি তার অববাহিকা না? তিস্তার পানি দিয়ে সমস্ত বরেন্দ্রর তলা দিয়ে পানিটা যায় এবং গিয়ে সেটা একেবারে হুরাসাগর পর্যন্ত এর এলাকা, ওই ফর্মুলা অনুযায়ী। এর ফলে দেখা যায় যে বাংলাদেশে তিস্তার অববাহিকা প্রায় 25,000 বর্গ কিলোমিটার, 25,000 বর্গ কিলোমিটার, সেইভাবে করাই হয়নি। অর্থাৎ এখনো পর্যন্ত এই যে কদিন আগে যে তিস্তা নিয়ে যে মহাপরিকল্পনা তথাকথিত হচ্ছে, এটা একটা ননসেন্স পরিকল্পনা। আমাকে যখন প্রশ্ন করে যে এটা ভারত দিচ্ছে না, এখন কত উন্নত হবে, আমি বললাম তোমরা কি করবা? এই প্রকল্প হলো একটা ডিজাস্টার। এটা দুই বাঁধের মাঝে যে এলাকা সেখানে উন্নয়ন করবে, তো এর তো ফ্লাড ফ্লো কোথায় যাবে? এর যখন বন্যা আসবে, বন্যার পানিটা কোথায় দিয়ে যাবে? এই তো বন্যার পানিটা যাওয়ার জন্য এই রাস্তাটা, এর মধ্যে কি ওর উন্নয়ন করবে? এখন কেটে সোজা শুরু করবে। তো এটা হলো আর কিছু না, উন্নয়ন হতে পারে রংপুরের কিছু কন্ট্রাক্টর, রংপুর এলাকার লোকেরা এটা চাচাবাচি করছে, কারণ তাদের কন্ট্রাক্টররা এটা উপকৃত হবে, তারা কাজ পাবে, যে কাজ করবে 1 বছর টিকবে, 1 বছর পরে সব ভেসে যাবে, কারণ যে বন্যা আসবে তিস্তার সে সব ভেঙে চুরে নিয়ে যাবে। তো এই ধরনের একটা তিস্তাকে নিয়ে একটা ষড়যন্ত্র আছে। সেটা ষড়যন্ত্রটা মানে মোকাবেলা করতে হলে পারে অনেক ভালো মতো এটা আমি দেখি যে আমি ছাড়া কেউ বলে না, আমি ছাড়া কেউ বোঝে না। আশ্চর্য। আমি চ্যালেঞ্জ দিতে পারি পানি উন্নয়ন বোর্ডের বা এরা এতটুকু বোঝে কিনা। যদি ওই প্রকল্পটা নিয়ে এখনো মাথা ব্যথা আছে যে না এখন আমরা ভারত করবে না চীন করবে, চীন করবে, এটা কি ধরনের ব্যাপার? আমাদের সিনিয়র উনি আছেন, আমি ডেফিনেটলি উনি একটা মতামত দিতে পারবেন যে বিটুইন দি এম্বাঙ্কমেন্টস এবং সেই প্রজেক্টে আসলে কি আছে এখনো কিন্তু জনগণের জন্য উন্মুক্ত নয়। না কেমন করে থাকবে সেটা দেওয়া হয়, কিন্তু কথা হলো এটা যে ডিজাস্টার্স, এটা একটা সেটা কারো মতামতের জায়গা এখনো নেওয়া হয়নি। না, মতামতে কি আছে? এটা যে কোনো হাইড্রোলজি যে পড়ে যে এটা সে তার জানার কথা, এটা কথা যে এটা আবল তাবল। কিন্তু তারপরেও এত বড় প্রকল্পের কথা চিন্তা করা হচ্ছে এবং এই বাংলাদেশের চলমান ঘটনায় সবাই ভীষণ রকমের মানে ইমোশনালি অ্যাটাচড হয়েছে পুরো ঘটনায়। স্যার, এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এতগুলি মানুষের একদম তারা বানের জলে ভেসে আছে। না, এটা আমি বলি, এটা হলো কি, এটা হলো আওয়ামী লীগের গভর্নমেন্টের একটা নিয়ে ছিল, সবাই জি হুজুর, প্রত্যেককে মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নষ্ট করে দেওয়া হয়েছিল, তার একটা কথা বলতে পারতো না। আশ্চর্য ব্যাপার।
এবং যে কথাটা এখন সবাই বলার চেষ্টা করছে, আপনার কথা প্রসঙ্গে আসি, যে এইটা খুব ভালো করে উঠেছে যে 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 জায়গায় ভারত বাদ দিয়েছে সেসব বাঁধের বা ব্যারাজের উল্টা দিকে বাংলাদেশ বাদ দিবে। আমি আসবো নিশ্চয়ই। উল্টা দিকে বাদ দিলে আসলে কি হবে, এটা কি হবে আসলেও, সেটা আমাদের কোনো ক্ষতি হবে নাকি বড় ধরনের বিপর্যয়ের মুখে বাংলাদেশই পড়বে, আমি বিরতির পর জানতে ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। বিরতি যাওয়ার আগে আমরা কথা বলছিলাম প্রকৌশলী ময়নামুল হকের সাথে, এবং প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে নিয়েই যাই, বাঁধের বিপরীতে বাঁধ বাংলাদেশকে রক্ষা করবে কিনা? বাঁধের বিপরীতে বাঁধ হয় না। বাঁধ আমরা এখানে বাঁধ বলতে এম্বাঙ্কমেন্ট মানে একটা দুটো আছে, এটাও তারা অবশ্য বলতে চাচ্ছে যেটা সেগুলো ড্যাম, মানে যেটা জলাধার নির্মাণ করবে। হ্যাঁ, জল উঁচু করে এমন একটা বাঁধ দিবে নদীর উপরে আড়াআড়িভাবে একটা বাঁধ দিবে যে নদীটা প্রবাহ ভাটির দিকে না গিয়ে উজানের দিকে যেতে থাকবে, এরকম একটা গিয়ে ফারাক্কাকে ডুবাই দিবে। তো এটা তো প্রকৃতিতে হয় না। যেমন প্রাকৃতিকভাবে উপরে উজানের জল ভাটির দিকেই যাবে, এবং ভাটির থেকে উজানে যায় সেটা হলো জোয়ার ভাটার সময়, সেটা সাগরের দিকে একটা ধরনের একটা ব্যাপার আছে, কিন্তু ডাঙায় এটা হয় না। আর এগুলো এক সাগরের পাশে না, এটা তিস্তা কিংবা বলে ফারাক্কা অনেক উপরে। তো এসব আবেগের কথাবার্তা, ছেলেপেলের কথাবার্তা, এগুলোকে শুনলাম। এটা নিয়ে বেশি আমল দেওয়া উচিত না। এটা নিয়ে আমাদের আমল দিতে গেলেও আমাদের নিজেদের কাছে সংকোচ লাগে, কারণ আমরা তো অভিজ্ঞ মানুষ, তো আমরা তো জানি বুঝি, হ্যাঁ, এইসব বিষয়ে কাজ করা মানুষ, বললেই হলো না। আর ভারতকে ডুবিয়ে দেব এই ধরনের দৃষ্টিভঙ্গিও ভালো না, বরং আমাদের একটা যুক্তিসঙ্গত, যথেষ্ট পরিমাণে তথ্য সমৃদ্ধ হয়ে অত্যন্ত কূটনৈতিকভাবে এবং সৌজন্যের সঙ্গে একটা কথা বলা দরকার, যার ফলে বুদ্ধিতে হেরে যায় ভারত। আমার মনে আছে ভারত নিয়ে যখন কথাবার্তা হতো আগে, আমরা তো এই প্রফেশনে একই সঙ্গে ওঠা বসা করেছি ওনার সঙ্গেও, তখন বলতো ওরে বাপরে বাপ, ভারত এত বড় একটা দেশ, এর সঙ্গে কথা বলে পারা যাবে না, ভীষণ শক্তিশালী দেশ। তখন আমার সুযোগ আসলে আমি বলতাম যে ভারত, বুঝলাম ভারত 15 গুণ বড় আমাদের থেকে দেশ, আমাদের বাংলাদেশ চেয়ে ভারতের দেশটা 15 গুণ বড়, শক্তিশালীও বেশি, কিন্তু ওদের মানুষগুলোর মাথাও কি 15 গুণ? প্রত্যেকটা মানুষের যে মাথাগুলোও কি 15 গুণ বড়, নাকি আমাদের মতোই মাথা? সবাই কি আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান, নাকি আমাদের মতোই বুদ্ধিমান? বুদ্ধিতে হারিয়ে দিতে হবে, হ্যাঁ, আন্দাজে নয়। এবং সেটা আমরা দেখেছি তো, আমাদের সমুদ্র সীমা আমরা জয় করেছি না, চাইলে সেটা নিশ্চয়ই পারা যায়। এমিরাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাতের কাছেও যেতে চাই যে আসলেও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে নানা কিছুতে তাদের সাথে আমরা সম্পৃক্ত আছি, পছন্দ হোক না হোক, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে আমরা তাদের সাথে কেমন আলোচনাটা চালাতে পারি, সে সময় আপনার কাছ থেকে সেটা জানতে চাই। এই ধরনের সমস্যা পৃথিবীর প্রায় সব দেশে আছে, যেখানে তারা একটা নদী কিংবা একটা লেক, পানির উৎস শেয়ার করে, এমনকি ভূগর্ভস্থ পানিও শেয়ার করে। এখানে পজিটিভ সিদ্ধান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলার কারণে, বতসোয়ানা, মোজাম্বিক, এই সমস্ত দেশের সাথে তাদের অভিন্ন নদীর পানির ব্যবস্থাপনা তারা সুন্দরভাবে করেছে। আমেরিকার সাথে, ইউএসের সাথে ভাটিতে মেক্সিকো, আর উজানে আবার তাদের উজানে আছে কানাডা। এখানে যতগুলো নদী আছে, অনেকগুলো নদী আছে, মেক্সিকোর সাথে 2টো বড় নদী, রিও গ্র্যান্ডে এবং কলোরাডো। এগুলোর ব্যাপারে কারিগরি সিদ্ধান্ত তাদের হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের সময় আমেরিকা যেহেতু শক্তিশালী আর মেক্সিকো তখন খুব গরিব ছিল, সামান্য ছিল, তাদের কথাবার্তা তাদেরকে পাত্তাই দিত না আমেরিকা। কিন্তু পরবর্তীতে 1960 সনে, প্রায় 100 বছর পরে, জন কেনেডি যখন প্রেসিডেন্ট, তিনি তখন ইনস্ট্রাকশন দিলেন জাস্ট সলিউশন, যেটা যিনি এই নেগোসিয়েশন করেছিলেন একজন প্রকৌশলী, তার সাথে আমার দেখা হয়েছিল, কথা বলার সৌভাগ্য হয়েছিল। তিনি বললেন যে আমাকে বলা হলো পলিটিক্স তোমার কাজ না, পলিটিক্স আমার কাজ, তুমি আমাকে বলো ন্যায় অনুসারে কি সিদ্ধান্ত হওয়া উচিত। আমি সেটা নিয়ে গেলাম, তৈরি করে মেক্সিকোর সাথে আলাপ করে তারা মোটামুটি এগ্রি করলো। বাস্তবায়নের আগে কেনেডি মারা যান, কিন্তু লিন্ডন জনসন, যিনি পরবর্তী প্রেসিডেন্ট হলেন, তিনি সব কিছু ঠিকমতো করেছেন। তো এটার জন্য পলিটিক্যাল ম্যাগনানিমিটি দরকার। আমাদের এখানে এই ঝামেলাটা পাকিস্তান এবং ভারতের মধ্যে হতে পারত এবং হয়েছিল। এখানে পাকিস্তানের উজানে ক্ষমতাটা তাদের, দখলটা তাদের হাতে বেশি ছিল। কিছুটা উজানে ভারত ছিল, তারপরে আবার পাকিস্তানের ভিতর দিয়ে আসতো।
বাট ৬২ সনে যখন তাদের মধ্যে চুক্তি হয় তখন পাকিস্তানে ব্যবহার হতো 80% পানি, 20% হতো ইন্ডিয়াতে, কিন্তু তারা 50-50 করে একটা সমঝোতা করলো। এটাও হয়েছে বিশ্বব্যাংকের মধ্যস্থতার কারণে। যখন দুটো দেশের মধ্যে আলোচনা হয়, একটা দেশ অনেক ক্ষমতাবান আর একটা ক্ষমতাবান না, সেখানে তৃতীয় একটা দেশের সহযোগিতা প্রয়োজন আছে। আমাদের এখানে যদি আমরা প্রস্তাব করি বাংলাদেশ থেকে, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক রাজি হবে, ইউএসএ রাজি হবে, ইউকে রাজি হবে, ডেনমার্ক রাজি হবে, অস্ট্রেলিয়া রাজি হবে। এদের প্রতিনিধিদের সাথে আমি ছোটোখাটো মানুষ, কিন্তু যেহেতু এই পানি নিয়ে কাজ করতাম, ওদের লোকজন বোঝার জন্য আসে যে তোমাদের সমস্যাটা কি, তোমরা কি করতে চাও, কিন্তু ভারত এটাতে রাজি না। কাজেই রাজনৈতিকভাবে এই কথাটা আমাদের আজকের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে প্রথম মিটিংয়েই ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিনি এই আলোচনার প্রস্তাব দিয়েছেন। আমি বলতে চাচ্ছি যে ভারত আর বাংলাদেশের মধ্যে অনেকগুলো বিষয় আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, নদী পরিবহন আছে। 1965-তে ভারত পাকিস্তান যুদ্ধের আগে এই পরিবহনটা বন্ধ হয়ে যায়। তার আগ পর্যন্ত কিন্তু আরিচাঁদ থেকে জাহাজ গৌহাটি ডিব্রুগড় পর্যন্ত চলে, তারপর আবার শুরু হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আপনি বলছেন যে মাঝখানে কেউ কাউকে রেখে ভারতের সাথে আলোচনা করার আগে ভারতের সাথে আলোচনার সুযোগ আছে কিনা, ছোট্ট করে আমার সময় শেষ। হ্যাঁ, আলোচনা তো ভারতের সাথে, কারণ ভারতকে এগ্রি করতে হবে। এখন আমরা ফ্যাসিলিটেট করার জন্যে এবং এটার সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে যদি কোনো অবকাঠামো বানানোর প্রয়োজন হয় তার খরচের ব্যাপারে, যেমন পাকিস্তান ইন্ডিয়াটা যখন সমাধান হয়েছে তখন ওয়ার্ল্ড ব্যাংক প্রচুর টাকা দিয়েছে, ইউএসএ প্রচুর টাকা দিয়েছে। তো কাজেই ঠান্ডা মাথায় আমাদের এই চুক্তি প্রয়োজন, আমাদের এই সমঝোতাটা প্রয়োজন। আমি একটা সেন্টেন্স বলে শেষ করি। তিস্তার ব্যাপারে কথা বলছিলেন, তিস্তার আলোচনা শুরু হয়েছে 1952 সনে, এনামুল হকের জন্মের আগে। আমার 51-তে জন্ম। 1 বছর হয়েছে, তার 1 বছর হয়েছে। তো তাহলে এই যে আলোচনাটা চলতে চলতে একটা স্টেজে বাংলাদেশ এগ্রি করেছিল যে ভারতকে কিছু অ্যাডভান্টেজ দেবে। আমি যেটুকু জানি লাস্ট যেটা আলোচনা হয়েছিল, ভারত বলেছে ঠিক আছে আমরা 36% নেই, তোমরা নাও 36, আমরা নেব 39, আর 25টা রিজার্ভ থাকবে, দেখা যাবে। কিন্তু স্যার আপনি নিজেও জানেন, আমরা সবাই জানি, এটা কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। কাজে আলোচনাটা যেহেতু চলছে, হ্যাঁ সময় লাগে, কিন্তু সেটা দীর্ঘ হয়ে যাচ্ছে কিনা। আমি যে কথাটা বোঝাতে চেষ্টা করছি, এটা কারিগরি লোকদের বসালে হবে না, এটা অর্থনৈতিক লোকজনরা বসালে হবে, যারা বুঝে তাদের দিয়ে করাতে হবে, এটা রাজনীতিবিদদের বসতে হবে। অনেক ধন্যবাদ স্যার, নিশ্চয়ই এটা নিয়ে আমরা কথা বলতে পারবো আরো। অনেক ধন্যবাদ রাজকানে থাকার জন্য।